আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও ভারতীয় ভিসা সমাচার। এই একটা কথা বারবার বলতে চাচ্ছি না, কিন্তু তারপরও আমাদের ফিরে আসতে হচ্ছে এই ভারতীয় ভিসা নিয়ে কথা বলার জন্য। এই আবারও বাংলাদেশি বাঙ্গুদের ভারতীয় ভিসা নিয়ে কি বলেছে আপনাদের একটু শোনাই। আবারও ভারতীয় ভিসা সমাচার। কি ভিসা? ভারতীয় ভিসা। সারা জীবন এরা বলল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এখন যারা বলল দিল্লি না ঢাকা, এই যে মিছিল করলো এত দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন তারা সরাসরি চলে গেছে সেই দিল্লির ভিসা নেওয়ার জন্য। লামা জাহাবি মৌলবীদের ফতোয়ার চাইতে আমাদের সরিষাবাড়ির জামালপুরের মেন্দা ভাত, মিল্লি ভাত অনেক শক্তিশালী। তেমনি এই যে আমার ভাবির পোলারা যে ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি স্লোগান দিল, চিৎকার করলো, চেঁচামেচি করলো। আমতারেক কত চিৎকার চেঁচামেচি করলো, রাশেদ কত চিকরা চিকরি করলো, বিভিন্নরা কত চিকরা চিকরি করলো, জামাত শিবির বিএনপি কত চিকরা চিকরি করলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। চামড়া নাই পীরেরা, চামড়া আলা পীরেরা কত চিল্লাচিল্লি করলো, দিল্লি না ঢাকা। আমেরিকা থেকে এক উবার চালক চিকরা চিকরি করলো, দিল্লি না ঢাকা। ফ্রান্স থেকে এক বাটপার চিল্লাচিল্লি করলো, ল্যাংটা সুলেমান, দিল্লি না ঢাকা। তো এখন দেখি সব ফাঁকা। আবার দেখি মৌলবীরা ফতোয়া দেয়, আবার দেখি টাকলা ভুয়া, তারপরে বালিশটার আর এক কি অরিজিনাল কেসকি বান্দির পোলা, অরিজিনাল কামের বেটির পোলা, শাহরিয়ার জামাতের ব্যারিস্টার, ভুয়া ব্যারিস্টার শাহরিয়ার, এরাও দেখি সারাদিন ভিসার বিরুদ্ধে বলে। তো তুমি যাও না কেন? তুমি গিয়ে ভারতীয় ভিসা সেন্টারের সামনে গিয়ে এগুলো বলো, দেখি তোমাদের কথা কেউ শুনে কিনা। এখন যায় না কেন ভারতীয় ভিসা সেন্টারের সামনে? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বলতেছে জাগর ইমান কম, তারাই ভারতের ভিসার জন্য যায়। তার দরকার মইরা যাবে, তা ভারতের ভিসার দরকার নেই। আবার বলে ভারতে জানে তার জন্য কি মারা গেছে। তো তাই তো, যাও গিয়ে ওদের ঠেকাও যাতে তারা ভিসা না নেয়। আবার এক নয়া বাটপার আসছে, পুলিশ নাকি সেনাবাহিনী ছিল, জুলাই সন্ত্রাসের সময় তাকে আমরা দেখেছি অস্ত্র নিয়ে ঘুরতে। তার বয়ান আপনাদের শোনাই, সে কি বলেছে। বাংলাদেশে যারা উগ্র হিন্দুত্ববাদী যারা আছে, তাদের প্রশিক্ষণ আসলে এতদিন অনলাইনেই হচ্ছিল। তাদেরকে হয়তো আবার ভারতে ডেকে নিয়ে তাদেরকে একদম ফিজিক্যালি প্রশিক্ষণ দেওয়া হতে পারে বাংলাদেশের অভ্যন্তরে। ভাগোয়া লাভ ট্র্যাপ কিভাবে করতে হবে বাংলাদেশের জন্য হার্মফুল হতে পারে, এটা বড় মাপের থ্রেট হতে পারে। আমি এই বিষয়টা আগেও আপনাকে বলেছি যে বিশেষ করে যারা 24 পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে চেলাপেলা গুলো ছিল ভারতে যাইতে পারে নাই, তাদেরকে হয়তো যাওয়ার আর একটা সুযোগ করে দেওয়া হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে বাংলাদেশে যারা উগ্র হিন্দুত্ববাদী যারা আছে, তাদের প্রশিক্ষণ আসলে এতদিন অনলাইনেই হচ্ছিল। তাদেরকে হয়তো আবার ভারতে ডেকে নিয়ে তাদেরকে একদম ফিজিক্যালি প্রশিক্ষণ দেওয়া হতে পারে বাংলাদেশের অভ্যন্তরে। ভাগোয়া লাভ ট্র্যাপ কিভাবে করতে হবে বাংলাদেশের অভ্যন্তরে, কিভাবে আপনার বিশৃঙ্খলা তৈরি করতে হবে। তৃতীয় যে কারণটা হতে পারে সেটা হলো আমরা যাদেরকে ফাইন্ড আউট করতেছি, আপনার চৈতালি রায় সহ যারা এই যে আন্দোলন সংগ্রাম করতেছে বাংলাদেশের অখণ্ডতার বিরুদ্ধে গিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে, এদেরকে আসলে ভারতের নিরাপদে একটা আশ্রয় দিয়ে হতে পারে যে তাদের কাছে তো দুইটা পাসপোর্ট থাকবে, এটা শিওর। তারা ভারতের পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে নিরাপদ আশ্রয়ে থাকবে, আর তাদের পরিবার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চাপ প্রয়োগ করবে যে আমাদের এই লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা অপহৃত হয়েছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। বাংলাদেশ সরকারকে বিপদে ফেলানোর জন্য যথেষ্ট পথ খুলে দেওয়া হলো, যথেষ্ট কারণ তৈরি করা হলো এই ভারতের বর্ডারটা খুলে দিয়ে। আসলে তাদের সাথে আমাদের কোন রকম কোনো সম্পর্ক নেই। এবং যারা যাবে ভারতে, আসলে যে যাবে তাদের জন্য মোটামুটি এতটুকু সতর্ক করে দিব, কি কাজে যাচ্ছেন সেটা আপনার ব্যাপার, তবে আপনাকে সতর্ক থাকতে হবে। পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি সরকার গঠন করেছে, আর বিজেপি সরকার যখন গঠন করেছে, কলকাতা কিন্তু আওয়ামী লীগের রাজধানী, কলকাতা কিন্তু এন্টি মুসলিমের রাজধানী। আপনি যাচ্ছেন যান, ভালো কথা, তবে আপনি ভালোভাবে ফিরে আসেন। আর আপনাদের দিকে আমাদের সর্বক্ষণিক নজর থাকবে ইনশাল্লাহ। এটা কিন্তু জুলাই সন্ত্রাসী, এই জুলাই জঙ্গিরে চিনলেন আপনারা? এরা চিনেন? বন্দুক নিয়ে ঘুরতে আমরা দেখেছি, পুরো পেয়ারা পাকিস্তানি। কি বললো যে কলকাতা হইলো আওয়ামী লীগের রাজধানী। কলকাতা যদি আওয়ামী লীগের রাজধানী হয়, তাহলে পাকিস্তান এদের কি? পাকিস্তান তো এদের দেশ।
কলকাতা আওয়ামী লীগের রাজধানী, এটা পুরনো গল্প। কলকাতা আওয়ামী লীগের রাজধানী, মুক্তিযোদ্ধারা ভারতের দালাল, ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, এগুলো পুরনো কথা ভাই। এগুলো বলে এই এই জামাতির এই পেয়ারা পাকিস্তানি ফাত্রারা এগুলো ঠিকই রাখতে পারবে না। আর আমাদের বলবে নাস্তিক, এগুলো বলে গালি দিবে। আর আওয়ামী লীগদের বলবে ভারতের দালাল। মানে যারা যে অজুহাতে ঠেকানো যায়, উদ্দেশ্য হলো এদের আব্বা পেয়ারা পাকিস্তানের সবকিছু সার্ভ করা হলো এদের কাজ। তা আমরা তো এদের চিনি, বাংলাদেশের জনগণ এদের চিনে গেছে। এখন দেখেন এদের মুরতে কিন্তু আর কুলাইতেছে না। আবার কি অভিযোগ করলো যে হিন্দুরা নাকি পালিয়ে যাবে, এদের পাসপোর্ট দুইটা থাকে। কত বড় কবে একটা মানুষের দুইটা পাসপোর্ট কিভাবে হবে? দুইটা পাসপোর্ট সে যাইতে পারবে? দুইটা পাসপোর্ট কিভাবে হবে? আপনার যদি বাংলাদেশে ভারতীয় দুইটা পাসপোর্ট থাকে, আপনি তো আটকে যাবেন, বললেই হয়ে যায়। ওই যুগ এখনো আছে, ওই যুগ এখনো আছে। আপনার একটা টিকিট কাটে দেখেন না, দেখি রেলের টিকিট কাটে দেখেন। মানে যত রকম অজুহাত। তার মানে কি হিন্দুদেরকে বুঝাইলো যে এরা চলে যাবে, ট্রেনিং নেবে। হিন্দুরা হিন্দুরা যদি ট্রেনিং নিতে হবে না। হিন্দুরা যদি বিদ্রোহ করার মতো সাহস তাদের থাকতো, তাহলে তাদেরকে বের করে দিতে পারতো। তারা তো এখনই বাংলাদেশ দখলে নিত। তাদের ট্রেনিং লাগবে? 1 কোটি মানুষ কি কম? আর ভারতের হিন্দুরা যদি সত্যি সত্যি, আর আবার বলে, একজন আবার লিখেছে বাংলাদেশ ভারত যুদ্ধ লাগলে 90% হিন্দু ভারতের পক্ষে নেবে। আরে ভাই 100% হিন্দু ভারতের পক্ষে নেবে, তোমার সমস্যা কি? তুমি বাংলাদেশ থেকে ইরানের পক্ষে নিতে পারো, তুমি বাংলাদেশ থেকে পাকিস্তানের পক্ষে নিতে পারো, তুমি বাংলাদেশ থেকে এই দেশ ওই দেশের পক্ষ নিতে পারো। তো তারা নিলে সমস্যাটা কি? তোমাদের সমস্যা কি? তোমরা তুরস্কের পক্ষ নিতে পারো বাংলাদেশ থেকে, তো তারা ভারতের পক্ষ নিলে সমস্যাটা কোথায়? কি সমস্যা? আসলে হিন্দুর উপরে তাদের রাগ, এরা মুক্তিযুদ্ধের পক্ষে। এদের যতই কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেওয়া হোক, এরা এই সমস্ত বাটপাটটা ওদের ভোট দিবে না, এটা তারা জানে। এই যে নতুন নতুন গবেষক বেরোইছে যে এইখানে ভিসা দিচ্ছে হিন্দুদের নিয়ে যাওয়ার জন্য। হিন্দুদের নিতে ভারতের কি? ভারত যদি হিন্দুদের নিত তাহলে তো আগেই নিয়ে নিত। তার জন্য পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতা আসতে হবে। ত্রিপুরাতেও তো বিজেপি সরকার ছিল, তো ওখান থেকে নিতে পারতো না? মানে ভৌগোলিক জ্ঞান আমাদের শিখাইতে আসছে। এরা জামাতিরা, পেয়ারা পাকিস্তানিরা মনের মাধ্যমে মিশিয়ে যা ইচ্ছা তাই বলে। ত্রিপুরায় তো সরকার, বিপ্লব সরকার ক্ষমতা ছিল, তখন নিতে পারতো না? আর ভারত যখন এদের নিয়ে যাবে, আপনি ঠেকাতে পারবেন? ভারত যেদিন হিন্দুদের নিয়ে যাবে, ঠেকাবেন কিভাবে? বর্ডার খুলে দিতে আপনার আব্বারা বাধ্য করবে, জাতিসংঘ আপনাকে বর্ডার খুলে দিতে বাধ্য করবে। তারা হিন্দুরা তো যাবে, হিন্দুরা কেন থাকবে এই দেশে? আপনারা রাখতে চান না, হিন্দুরা কোন দুঃখে থাকবে? তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে? আপনার কাছে সারাদিন মালানা বাচ্চা গালি শুনবে? হিন্দুরা কোন দুঃখে থাকবে? আপনি গালিও দিবেন, আবার বলবেন থাকো, ঠিক আছে? জামাইরে দাওয়াতও দিবেন, আবার বলবেন যে জামাইয়ের জন্য ভাত পারবেন না দুপুরের, সে তো তখন হোটেলে গিয়ে খাবে। এটা স্বাভাবিক। এই ধরনের ফাতরা এবার দেখি এরকম ফাতরামি করবেই। কয়দিন আগে কি বললো, ভারত ব্যবসা ছাড়া চলতে পারবো না তাই ভিসা দেয়, ভারত নাহলে টিকতে পারবে না তাই ভিসা দেয়। তো তোমরা যাও না, এরা ঠেকাও। তোমরা ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে গিয়ে ঠেকাও, দেখি কত মুরত। এবার আপনাদের দেখায় ভিসা সেন্টারে ভিড় কেমন। এই কয়েকদিন কিরকম ভিড় জানেন? রেকর্ড সংখ্যক ভিড়। মানে যা এ পর্যন্ত যত, এমন যারা দাঁড়িয়েছে তারাই কিন্তু অর্ধেক আবার ওই ইন্ডিয়া বয়কট স্লোগান দিত নিজেরাও। এই যে দেখেন ভারতীয় ভিসা সেন্টার, এটা হলো ভিতরের সিন। দেখেন তো এরা কি সব হিন্দু? হিন্দুদের বল ট্রেন দেখেন তো, এরা দেখি হিন্দু মনে হয়? দেখেন তোরা কারা হিন্দু মনে হয়? এগুলো কি চেহারাতে হিন্দু মনে হয়? এটা হলো রাজশাহীর, এই যে দেখেন, এটা হলো রাজশাহীর। এখন যে আগে তো দেখালাম ঢাকা, এটা রাজশাহীর ভিসা সেন্টার। দেখেন তো লাইনটা কত বড়। এটা হলো রাজশাহীর। তো এখন আমার ভাবির পোলারা সেখানে যাক, আমার ভাবির পোলারা সেখানে গিয়ে বলুক তোমরা ভিসা নিও না। আর এই জঙ্গিটা, এই যে জঙ্গিটাকে দেখালাম, আপনার চিনে রাখেন রে। নেওয়ার সুযোগ হলো। প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। জঙ্গিটা কি বলে শুনেন। গতকালকে থেকে যমুনা ফিউচার পার্কের সামনে ভারতীয় টুরিস্ট ভিসা ওপেন করার ব্যাপারটা নিয়ে যারা উচ্ছ্বাস প্রকাশ করতেছিলেন, তাদের ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার সুযোগ হলো। আলাপ শুনে, এর আলাপটা শুনে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অনেকের সাথে কথা বলেছি, কলিকাতার অনেকের সাথে কথা বলেছি।
এই জঙ্গির সাথে কথাটা শুনে এই জঙ্গির সাথে কলকাতার কারা কথা বলে? তারা কারা? এ তো জঙ্গি। এই জঙ্গির সাথে ভারতের কারা কারা কথা বলে দেখেন তো। প্রচন্ড রকম অবাক হয়েছি। আমরা যতটুকু ধারণা করতেছিলাম যে আসলে ষড়যন্ত্রটা কোথায়, আপনারা জানলে অবাক হবেন যে আমরা যতটুকু ভাবতেছি তার থেকে ষড়যন্ত্রটা অনেক গভীরে। গত 2 বছর ধরে যখন চিকিৎসা সেবা বন্ধ ছিল, কেউ কিন্তু বাংলাদেশে ভারতে চিকিৎসা করতে পারে নাই বলে মারা যায় নাই। এখন যারা এই উচ্ছ্বাস প্রকাশ করতেছে এবং যুক্তি শুনছেন তো, যেহেতু চিকিৎসার ব্যাপারে মারা যায় নাই, না করে তো মারা যায় নাই, যুক্তি শুনছে, তাহলে চাকরি বাকরি নাই সেজন্য তো কেউ না খায় মারা যায় নাই। কালকে যদি করোনার কালীন তো কেউ চাকরি বাকরি করে না খায় মারা গেছে, তাহলে এখন সবকিছু বন্ধ করে দেওয়া উচিত, তাই না? জঙ্গির যুক্তি শুনেন। বিষয়ে যেতে চাচ্ছে, তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম, এনাদের অনেকের পরিবার 71 এর পর থেকেই কলকাতায় এবং ভারতে বসবাস করতেছেন। এবং খুবই ভয়াবহ ব্যাপার হলো এদের প্রায় 1 কোটি, বিশেষ করে পশ্চিম বাংলাতেই, কলকাতাতেই প্রায় 1 কোটি জনগণকে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং তাদেরকে সন্দেহ করা হচ্ছে এরা বাংলাদেশ থেকে। বিরাট চিন্তা, ভারতে কি করছে না, গত 2 বিরাট বছর চিন্তা। ধরে খুবই সুনিপুণ ভাবে বাংলাদেশে পাসপোর্ট তৈরি করা হয়েছে তাদের নামে, এবং সেই পাসপোর্ট গুলো এখন ব্যবহার করা হবে তাদের পরিবারকে দেশে ফিরিয়ে আনার জন্য। যেহেতু পুশিনের ব্যাপারে বিজিবি এবং সাধারণ মানুষ যারা সীমান্তে ছিল তারা খুবই স্ট্রং ভাবে প্রতিহত করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। সেখানে যেহেতু সম্ভব হয় নাই, এখন যেটা করবে সেটা হলো একদম বৈধভাবে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করানোর জন্য চেষ্টা করবে এবং তাদের কাছে পাসপোর্ট থাকবে। এখানে সব থেকে ঝুঁকির ব্যাপার হলো যে যারা বাংলাদেশে আসবে তারা অনেকেই ওখান থেকে প্রশিক্ষিত হয়ে ফিরবে এবং সেটার পরিমাণ কিন্তু একেবারে কম না। এখন আমাদের আসলে যে বিষয়ে করণীয়, আমরা তো আসলে শুধু পুলিশকে অথবা বিজিবিকে দায়িত্ব দিয়ে আসলে আমরা পারবো না। এটা অনেক বড় একটা জনবল, অনেক বড় একটা পুশিন। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আপনারা এখন থেকেই খেয়াল রাখবেন আপনার পাশের বাড়িতে আত্মীয় স্বজনের নাম করে কে কতদিন এসে থাকতেছে, এবং যদি সন্দেহজনক গতিবিধি আপনারা দেখতে পারেন সাথে সাথে সেটা পুলিশকে জানাবেন। আর আরেকটা ব্যাপার হলো, রাষ্ট্রকে এই ব্যাপারে অবশ্যই সতর্কতামূলক অবস্থান নিতে হবে, যেন কোনোভাবেই একটা নির্দিষ্ট পরিমাণের বাইরে কেউ ভারত ভ্রমণ করতে না পারে, তাদের সাথে ব্যবসায়িক লেনদেন করতে না পারে, এবং তাদের সাথে যেন খুব বেশি স্ট্রংলি যোগাযোগ রক্ষা করতে না পারে। দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য এখানে সরকারকে বড় একটা ভূমিকা রাখতে হবে। আরো অনেক কিছু বলার ছিল যেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে বলা কোনোভাবেই সম্ভব না। তবে যারা ইনবক্সে জানতে চান কে কোন জেলা থেকে আছেন আমাকে জানান, আমি মানে আপনাদেরকে ইনবক্সে বুদ্ধি দিব যে সংখ্যালঘুদের সাথে কি কি আচরণ করতে হবে, এগুলো জামাতেরা বুদ্ধি দিবে। মানে যুক্তি বুদ্ধিগুলো শুনলেন তো, তার আগের ভিডিও শুনলাম, এটাও শুনলেন, দেখলেন তো, সব বিরোধী কিন্তু সব ট্রেনিং নিতে যাইতেছে। এই দাঁড়িয়ালা জুব্বালা, তারপর ওই যে জামাতের বউ আর জামাতের জামাই ভিসা ছিল, এরাও বোধহয় ট্রেনিং নিতে যাইতেছে ভারতের হয়ে বাংলাদেশ যুদ্ধ করবে। একজন লিখেছেন দিল্লি না ঢাকা। একজন লিখেছেন স্যার আপ भारत का एम्बेसडर दीपक भोरा उनको आप जानते? जी 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 जानता हूँ उसको मैं जानता हूँ। জি ঠিকই বলেছেন সুপ্রিয় দর্শক। বাঙ্গু পেয়ারা কুত্তার চুপ, কারণ কক্সবাজার মিয়ানমার সীমান্তে বিমান হামলা হয়। এখন চুপ, এখন আর ভাবির পোলারা বিজিবির সাথে এখানে পাহারা দিতে যায় না, কারণ জানে সেরা ভাঙ্গা মাইর খাবে। বলেছেন হ্যাঁ, হিন্দুদের অনেক জামায়াত রয়েছে, এত জামায়াত আর ভালো লাগতেছে না, যাই তারা ঠিকই, কারণ এরকম জামায়াতর ঘরে যে দেশে আর থাকা যায় না। তবে ভারত যদি এরকম মুসলমানদের জামায়াতর করতো তাহলে বুঝতেন, তাহলে মুসলমানদের অবস্থা কি হইতো। একজন লিখেছেন আমরা যারা 50% স্বাধীনতার পক্ষে আছি তাদের দেশটা ভাগ করে দিন, জঙ্গিদের নিয়ে একসাথে। না না না, আমরা পুরো দেশটাই আমাদের, জঙ্গিদের নয়, আমরাই থাকবো। তাদের আমরা এবার ক্ষমতায় আসার পরে দেখা যাবে এই বাঙ্গুদের কি করতে হয় কি না করতে হয়, এদের কোথায় পাঠাইতে হয়, কার কাছে পাঠাইতে হয়, সময় বলে দেবে।
তাদের ব্যাপারে সময় বলে দেবে কি করতে হবে। যে ভারত যদি এখন ফ্রি নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেয়, এই কাঠমোল্লারাই সবার আগে লঙ্গি তুলে দৌড় দেবে। জি, আপনি ঠিকই বলেছেন। আমাদের প্রিয় পছন্দের মানুষ তসলিমা নাসরিন একবার লিখেছিলেন যে কালকে যদি ভিসা দেওয়া শুরু করে, ভারত নাগরিকত্ব দেয়, 50 লক্ষ বাংলাদেশি চলে যাবে। আমি বলেছিলাম 50, আমি পরে লিখেছিলাম সেটাকে, তসলিমা নাসরিনের লেখাকে বেস করে আমি লিখেছিলাম যে 50 লক্ষ নয়, বাংলাদেশের নাগরিকত্ব দিলে সবার আগে এই যে যারা মিছিল করছে ভারত বিরোধী, তারাই সবার আগে বাংলাদেশ থেকে 1 মাসের মধ্যে 5 কোটি লোক চলে যাবে ভারতের নাগরিকত্ব নিতে। ভারতের সর্বশেষ খেলা কি জানেন? দখল করতে হবে না। ভারত শুধু বলবে বাংলাদেশের কে কে ভারতের নাগরিকত্ব চাও, বাংলাদেশে এসে আবেদন করলে পায় যাওয়া। দেখবেন আমাদের ভারতের দালাল যারা বলছে তারা সবার আগে গিয়ে ভারতের নাগরিকত্ব নিবে। বিশ্বাস হয় না? ভারত কিন্তু, আমি ভারত সরকারকে বলবো কোনো যুদ্ধের দরকার নাই, কিছুই দরকার নাই। ভিসা যেহেতু দিলেনি, আমি ভেবেছিলাম আপনারা ভিসা ছাড়বেন না, ভিসা যেহেতু দিয়েছেন আপনারা সাহস করে একটা ঘোষণা দিয়ে দেন। দেখবেন বাংলাদেশ বলে কোনো অস্তিত্বই থাকবে না, এই বাঙ্গুরা থাকবে না। কি শুধু বলবেন যে বাংলাদেশি নাগরিকদের আমরা ভারতীয় নাগরিকত্ব হিসেবে ঘোষণা করবো যদি কেউ আবেদন করে। কালকেই দেখবেন ওই দীনেশ ত্রিবেদীর পায়ে ধরে পড়ে থাকবে, আর বরং উল্টা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করবে ভারতের নাগরিক হইতে। বিশ্বাস হয় না? কোনো কারণে যদি ভারত ঘোষণা করে যে বাংলাদেশের নাগরিকদের আমরা, এটা শেষে বোধ হয় এই কাজটাই করবে আমার ধারণা। একটু মনে করে দেখো, পাগলারে নৌকাটা করার কথা মনে করিস, করাই দিস না। আমি ভারত সরকারকে বলবো যে আপনার কোনো যুদ্ধ মারি কাটাকাটি কিছু করার দরকার নেই, শুধু বলবেন যে যারা যারা ভারতে এসে থাকবে একই সাথে 2 দেশের নাগরিক হইতে পারবে। এমনকি এই ঘোষণা যদি দেন যে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হবে না, তাও চলে আসবে, থাকবে না বাংলাদেশ, সব চলে যাবে সব। এই যে যারা ভারত বিরোধী সবার আগে এগুলো যাবে, যেগুলো দিল্লি না ঢাকা করছেন নেতা, যারা সারাদিন ভারতের গালিতে, তারা সবার আগে ভারতের নাগরিকত্ব নেবে, আপনি নিশ্চিত থাকেন। শুধু এই ঘোষণা দিলেই শেষ বাংলাদেশ। এটা নিয়ে একটা ভিডিও বানাবো পরে। তো আজকের এই দিনটি আপনারা বিশেষ করে যে আন্দোলনের মাধ্যমে বা প্রতারণার ষড়যন্ত্রের মাধ্যমে 24-এর এই জুলাই মাস থেকেই মূলত আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার প্রক্রিয়াটি শুরু হয়ে যায়, আপনারা কিভাবে এই সময়টাকে, এই মাসটাকে স্মরণ করতে চাচ্ছেন? দেখেন, এই জুলাই, অভিশপ্ত জুলাই, এই জুলাই হলো দেশ বিক্রির জুলাই, এই জুলাই হলো ষড়যন্ত্রের জুলাই, এই জুলাই হলো পুলিশ হত্যার জুলাই, এই জুলাই হলো বাঙালি জাতির স্বপ্নভঙ্গের জুলাই, প্রত্যাশা আঘাতের জুলাই। আমি তৌফিক বাবু আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে আজকের জুলাইয়ের এই প্রথম দিনে আপনি আমাকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। এই জুলাই মাসটির কথা যদি আমরা স্মরণ করি 2024 সালে, তাহলে আমরা পিছনে ফিরলে কি পাই? আজকের 26 জুলাইতে এসে বাংলাদেশের মানুষ বা জেনজি প্রজন্ম বা আলফা প্রজন্মর কাছে জুলাই এখন কি অবস্থায় রয়েছে, কি তাদের এই জুলাই সম্পর্কে ধারণা? যারা এই জুলাইকে ধারণ করে তারা আতঙ্কিত একটি সংঘবদ্ধ একটি জঙ্গি শক্তি, একটি জঙ্গি গোষ্ঠী। দেখেন, এই জুলাই মাসে আমার আজও স্মৃতিপটে সব মনে পড়ে। এই জুলাইতে কোটা আন্দোলন শুরু হয়েছিল, কোমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে জাতীয় আন্তর্জাতিক শক্তি প্রতারণা করে, বিভ্রান্ত করে এই কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে রাস্তায় নামিয়ে এনেছিল। তাদের ছিল এটি একটি ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের কথা এই জুলাই ষড়যন্ত্রের যে মূল হোতা এই ফ্যাসিস্ট ডক্টর ইউনূসের মুখ থেকে কিন্তু
জাতিসংঘের একটি সম্মেলনে তিনি বলেই দিলেন। আসলে কি জানেন, সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যায় না, শাক দিয়ে মাছ ঢেকে রাখা যায় না। আজকে তাই ওই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, তারা অনেকেই, যারা অগ্নিসংযোগে অংশগ্রহণ করেছিল, যারা লুটতরাজে অংশগ্রহণ করেছিল, তারা নির্দ্বিধায় এখন তারা বলছেন আমরা ভুল করেছি। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা যখন যুক্ত হন, তখন অনেক জুলাই আন্দোলনের, এমনকি জেলা পর্যায়ে তারা এসে ক্ষমা চায়, নিঃশর্ত ক্ষমা চায়, আমাদের মাগো, আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমরা ভুল করেছি। এই ভুলের মাসুল আমরা প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে আমরা দিচ্ছি, আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন। আমি মূল কথায় যেতে চাই। দেখেন, এই জুলাই মাসে বাংলাদেশ ছাত্রলীগের, ঢাকা কলেজের ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী এই জুলাই ষড়যন্ত্রের প্রথম শহীদ, তার নাম সবুজ আলী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা 18 সেপ্টেম্বরের 24-এ পিটিয়ে হত্যা করে তিনি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আব্দুল্লাহ মামুন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহকারী সম্পাদক, তাকে পিটিয়ে খুঁচিয়ে হত্যা করে। মৃত্যুর তারিখ 7 সেপ্টেম্বর 2024। মোহাম্মদ মাসুদ রানা 21 বছর বয়সী, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগ ছাত্রলীগের সভাপতি, নাচর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুদ রানাকে হত্যা করে মোহাম্মদ রাইহানকে 17 ডিসেম্বর, মোহাম্মদ আব্দুল্লাহ মামুন মন্ডলকে হত্যা করে তিনি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক 13 তারিখ। হত্যা করে আমির হোসেন সরকারকে 22 এপ্রিল, হত্যা করে তানভীর শেখকে 12 নভেম্বর, হত্যা করে আরিফ উদ্দিন এবং রাশেদ শিকদার, এম এ মোমিন পাটোয়ারি, তোফাজ্জল হোসেন, শায়লা শিকদার, আফতাবউদ্দিন তাহসিন, ইমরান হুসাইন, জাহিদুল ইসলাম, শিবু সহ অনেক হাজার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা, আওয়ামী লীগের নেতা এবং কর্মীদেরকে। কি বলবো বিভৎস দৃশ্যর কথা। সেদিন চট্টগ্রামে ছাত্রলীগের এক নেতাকে 5 তলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করেছিল এই জামাত শিবির। নিচে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। শুধু ছুঁড়ে ফেলে দেওয়াই নয়, ফেলে দেওয়ার পর মৃত্যুবরণ করেছে, তারপর সেই লাশটির উপর খুঁজে তারা পিটিয়েছে। আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই জুলাই সেই জুলাই, যে জুলাইতে সন্ত্রাসী জঙ্গিরা 3202 জন পুলিশকে নির্মমভাবে হত্যা করেছে। 19 জুলাই 2024 রাতে তারা যাত্রাবাড়ির কাদলার ফ্লাইওভারে নায়ক গিয়াস, এসআই মুক্তাদিরকে নির্মমভাবে কুপিয়ে পিটিয়ে আগুনে পুড়িয়ে পিটিয়ে ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছিল, যা আপনারা এবং বিশ্ববাসী দেখেছেন। 4 আগস্ট একজন অন্তঃসত্ত্বা নারী পুলিশ সদস্য সহ 15 জন পুলিশ সদস্যকে সিরাজগঞ্জের এনায়তপুর থানায় পুড়িয়ে হত্যা করেছিল। এই অন্তঃসত্ত্বা নারী, তিনি পেট দেখিয়ে বলেছিলেন, আমাকে বেরো না, আমি অন্তঃসত্ত্বা, আমার গর্ভে সন্তান রয়েছে। ওই পাষণ্ডদের তাতে কোনোভাবেই তাদের টনক নড়েনি, তারা তাকে পিটিয়ে হত্যা করেছে। 5ই আগস্ট যাত্রাবাড়ি থানায়, উত্তরা থানা সংসদ ভবনের ভেতরে কনস্টেবল মাহফুজ সহ অগণিত পুলিশকে হত্যা করেছিল এই সন্ত্রাসীরা। ডক্টর ইউনূস তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আইএস, জঙ্গি, সন্ত্রাসী, জামাত শিবির দিয়ে এই হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ যেহেতু মূল ভূমিকা পালন করে, এজন্য পুলিশের
মেরুদণ্ড ভাঙার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। দেখলাম এই অতি শীঘ্র দেখলাম যে এই অবৈধ সরকার এসআই নিয়োগ দিচ্ছে, এএসআই নিয়োগ দিচ্ছে। এতে করে পুলিশের মনোবল আরো ভেঙে যাচ্ছে। প্রায় 1,50,000 পুলিশ কনস্টেবলের স্বপ্ন হচ্ছে প্রমোশন পেয়ে এসআই হওয়া। আজকে এই 1,50,000 পুলিশ কনস্টেবলের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের মাধ্যমে আজকে বলতে চাই পরিষ্কার, এখন দেখছি রাস্তাঘাটে পুলিশের মর্যাদা এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে রাস্তাঘাটে মাদক ব্যবসায়ীদেরকে ধরতে গেলে পুলিশকে পিটাচ্ছে, ছিনতাইকারী দ্বারা আক্রান্ত হচ্ছে পুলিশ। সার্জেন্ট যখন রাস্তায় যানবাহনের উপরে আইন প্রয়োগ করতে চায় তখন যার যেমন ইচ্ছা গালিগালাজ করে, পুলিশের গায়ে হাত তোলে। পুলিশের আত্মমর্যাদা সম্মান আজ ভুলুণ্ঠিত। আমরা পুলিশের হারানো সম্মান, হারানো গৌরব ফিরিয়ে এনে দেব ইনশাল্লাহ। আমরা নিহত পুলিশ সদস্যদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেব এবং তাদের সন্ততিদের চাকরির ব্যবস্থা করবো ইনশাল্লাহ। 70 জন পুলিশ অফিসারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে 80 জন পুলিশ অফিসারকে। তৌফিক বারো 67 জন পুলিশ অফিসারকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছে। শতাধিক পুলিশ সদস্যকে দেশ ছাড়া হতে বাধ্য করেছে। আমরা এই নির্যাতিত পুলিশ সদস্যদের পাশে আমরা দাঁড়াবই এবং তাদের জায়গা পুনরায় ফিরে দেবো ইনশাল্লাহ। এই অবৈধ সরকার, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই আপনাকে পরের আলোচনায় যাওয়ার আগে। মাঝখানে আপনার এই যে বিবরণগুলো দিলেন যে তাণ্ডব লীলা এবং হত্যাকাণ্ডের কিংবা পুলিশের উপরে যে হামলা, পুলিশের যে নিপীড়ন, পৈশাচিকতা, এগুলো পুলিশের উপরে যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু জুলাই আন্দোলনের সময় আমরা দেখেছি এই আন্দোলনকারীরা যারা 5ই আগস্টের পরে তাদের আসল চেহারা ফুটিয়ে তুলেছে, কিন্তু তারা আন্দোলনের সময় কেন স্লোগান দিচ্ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগানগুলো তারা তখন কেন দিল? এইটার আপনার ব্যাখ্যা কি? দেখেন, it was a meticulous design of the national and international conspirator. এবং আজকে আপনি দেখেছেন একটি স্বনামধন্য পত্রিকা, সেই পত্রিকা নিয়ে অনেক কথা বলেছিলেন নেত্রী। সেই পত্রিকার সম্পাদক গতকাল থেকে যে সাক্ষাৎকার দিচ্ছেন, অনেক কথাই উনি অকপটে বলছেন। যাই হোক, আপনি যে বিষয়টি বলেছেন আমি সে বিষয়টিতে যেতে চাই। দেখেন, 2018 সনেও কোটা আন্দোলন হয়েছিল। সেই কোটা আন্দোলনের ছাত্রদের সঙ্গে দেন দরবার করার জন্য আমি অন্যতম একজন ভিডিও কার্ড ছিলাম। তো দেখেন, তখন কিন্তু নেত্রীর সমস্ত কোটার দাবি দাওয়া সংসদে বক্তৃতার মাধ্যমে মেনে নিয়েছিলেন। আবার সেই কোটা আন্দোলনকে ভর করে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা যখন ভাবলো শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা যাবে না, তখনই সিদ্ধান্ত নিল যে ভিন্ন পথে, ষড়যন্ত্রের পথে ক্ষমতাচ্যুত করতে হবে। যেমনটি 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারকে এই হিমালয়ের সম জনপ্রিয়তা, বিশ্বের শান্তির নেতা, তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না, তখনই তারা কিন্তু হত্যার পরিকল্পনার দিকে এগিয়ে গেল। এই 2024 সনের 5ই আগস্ট ছিল সেই লক্ষ্য। শেখ হাসিনা এবং ওই গণভবনে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওই গণভবনে অবস্থানরত তার ছোট বোন শেখ রাহানাকে হত্যারা, নির্মম হত্যা, নিষ্ঠুর হত্যা করার চেষ্টা করেছিল। দেখেন, কোটা আন্দোলন কি হয়েছিল? কোটা আন্দোলনের আমি তো জলযন্ত্র সাক্ষ্য। এই কোটা আন্দোলন যখন হয়েছে, আমাদের নেত্রী সংসদে, মহান জাতীয় সংসদে বক্তৃতা দিয়ে বলেছেন যে আমি কোটা আন্দোলন সব মেনে নিচ্ছি, তোমরা আলোচনায় আসো বাবারা।
আমার দরজা খোলা, তোমরা আসো আলোচনায়, আমরা আলোচনা করব কোথায় সমস্যা আমরা শুনবো। আদালতে একটি মামলা হলো সর্বোচ্চ আদালতে, সেই মামলা চলাকালীন মামলা চলছিল, সেই মামলার রায়ের জন্য তারা অপেক্ষা করলো না। মামলাটি কিন্তু রায় আসতো, কোটার পক্ষে রায় আসতো। আপনি দেখেন তৌফিক মারুফ, যে সেই কোটা আন্দোলনকে ভর করে মিথ্যা বিভ্রান্ত করে প্রতারণা করে যে ছাত্রদেরকে নামে আনলো, এই রাইফেল কি রাইফেল স্নাইপার রাইফেল কোথেকে আসলো? একজন উপদেষ্টা অকপটে বলেছেন যে স্নাইপার রাইফেল এবং বুলেট কি নাম 7.62 বুলেট, এই বুলেট কোন বাহিনী ব্যবহার করে না। এই বুলেট কোথা থেকে আসলো? সেই উপদেষ্টা, সেই ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে পাট মন্ত্রণালয় দিয়ে দেওয়া হলো। অর্থাৎ সত্য কথা যেন উদ্ঘাটন না হয়। আমি বলতে চাই তৌফিক মারুফ, এটি ছিল একটি গভীর ষড়যন্ত্র, শেখ হাসিনাকে উৎখাত করা এবং হত্যা। পরিশেষে শেষ ত্বক হলো তাকে হত্যা করে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা। আপনি দেখেন সে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করলো না। তারা অতি দ্রুত, যখন রায়ের দিনের আগেই তারা অতি দ্রুত সমস্ত কাজগুলি করে ফেললো। আমি সেই ষড়যন্ত্রের সঙ্গে কারা যুক্ত ছিল, কারা জড়িত ছিল, কোন সংস্থা, কোন বাহিনী, আমি সে আলোচনায় এখন যাব না। এটি ইনশাল্লাহ দেশবাসী একদম পরিষ্কার ভাবে সবকিছু দেখতে পাবে, বুঝতে পারবে, জানতে পারবে, এবং জানছে, বুঝছে এবং এগিয়ে যাচ্ছে। মানুষ সচেতন হচ্ছে, বুঝতে পারছে আসল কি, আসল ঘটনাটা কি। যাই হোক, তারপরও যে ওই স্নাইপার রাইফেল দিয়ে দীর্ঘ সময় ধরে ট্রেনিং দিয়ে যাদের সাধারণ কোমলমতি ছাত্রদেরকে হত্যা করে, শিশু হত্যা করে, যারা যারা এই লাশের রাজনীতি করলো, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনগণের নেত্রী শেখ হাসিনা তাদের হাসপাতালে দেখতে গেলেন। আমি ওনার পিছনে ছিলাম। আমি দেখলাম যে উনি কিন্তু দলগত ভাবে কিন্তু গেলেন না। কোনটা ছাত্রলীগের, কোনটা আওয়ামী লীগের, কোনটা যুবলীগের, কোনটা জামাতের, কোনটা শিবিরের, তা কিন্তু উনি দেখলেন না। উনি সবার খোঁজ খবর নিলেন এবং সুচিকিৎসার ব্যবস্থা করলেন। শুধু কি তাই, মাননীয় নেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করলেন। সেই বিচার বিভাগীয় তদন্ত কমিটি তদন্ত শুরু করেছিল, সেই তদন্ত বন্ধ করে দেওয়া হলো। আমি আপনাকে বলতে চাই, দেখুন না, কিন্তু এই যে হাসপাতালে যে তিনি দেখতে গেলেন সুচিকিৎসার জন্য, সবার একদম দলমত নির্বিশেষে যারা আহত হয়েছে সবার চিকিৎসার জন্য, কিন্তু সেইটি তো আবার আদালতে আইসিটির তদন্তের সময় প্রসিকিউটর তিনি উপস্থাপন করলেন আদালতে যে চিকিৎসা যাতে না দেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। পঙ্গু হাসপাতালে গিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কাউকে যেন হাসপাতাল থেকে বাড়ি যেতে না দেওয়া হয়, চিকিৎসা যাতে বন্ধ রাখা হয়, এই অভিযোগ তো করা হয়েছে। দেখেন, এক পক্ষের মামলা কথা শুনেছে আদালত, আর আদালত তো কেমন আদালত আমরা সবাই জানি। এই আদালত গঠনই করা হয়েছে নেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, শেখ হাসিনা সহ আমাদের সকলকে একটা রায় আমাদের ঝুলিয়ে দেওয়ার জন্য। আমি আমার মামলার বিশদ বর্ণনা দিতে পারি। আমি আজকের এই
জুলাই মাসের শুরুতে, আজকে আমি দিতে চাই নাই। আমার মামলাটাও আইসিডি আদালতে শুরু হয়েছে, সে নিয়ে আমি অন্য আরেকদিন সুযোগ পেলে তৌফিক মারুফ আমি জি। বলবো। তবে একটি কথা, সেটি হলো নিশ্চয়ই লক্ষ্য করেছেন, হায়রে বাংলাদেশ, কোথায় সেই বাংলাদেশ? কি বিভীষিকাময় বাংলাদেশ! তুরাগ নদীতে মিছিল করার অপরাধে ছাত্রলীগের 7 জন নেতা কর্মী নিখোঁজ হয়ে গেল, ফিরে এলো 4 জনের লাশ অর্ধ গলিত অবস্থায় ফিরে এলো, আর 3 জন এখনো নিখোঁজ। আপনার সেই তুরাগ নদীতে যারা মৃত্যুবরণ করলো, সেই মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। ফরিদপুরে ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হলো, বিকালে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো একটা তরতাজা যুবককে। সেই যুবকটিকে সকালবেলা থানা থেকে বের হলো, লাশ হয়ে বের হলো। মানা যায়? কারাগারের অভ্যন্তরে জাতীয় নেতৃবৃন্দকে এই বিভিন্ন হেফাজতে থাকা ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত, চট্টগ্রামের নুরুল আলম, তারপরে সাদাত আলম ঝুনু বগুড়া, তারপরে গাইবান্ধার শফিকুল ইসলাম, তারপরে মানিকগঞ্জের নিত্য সরকার, তারপরে নীলফামারীর মমিনুল ইসলাম সহ তাদেরকে পুলিশ হেফাজতে হত্যা করা হলো। শুধু পুলিশ এই জায়গায় একটা তথ্য আপনাকে একটু সম্পূরকভাবে জানাতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে কানাডা ভিত্তিক একটি মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে চর্চা করার সংগঠন, তারা একটি রিপোর্ট প্রকাশ করেছে 2 দিন আগে। সেখানে বলা হয়েছে কারা হেফাজতে থাকা 101 জন মারা গেছে আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনে। এই তথ্যটি তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে মাত্র 1 দিন আগে। আমি আপনাকে বলতে চাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে বলতে চাই, কারাগারের অভ্যন্তরে যে নেতৃবৃন্দ, অ্যাডভোকেট নুরুল মজিদ, হুমায়ুন সাবেক শিল্পমন্ত্রী সহ যারা মৃত্যুবরণ করলেন, এবং 2-4 জনকে জামিনে মুক্ত দেওয়া হলো। জামিনে মুক্ত হয়ে আসার পরে তারা আর বাঁচতে পারলো না। আমার কাছে বিশ্বস্ত সূত্রে খবর আছে যে এদেরকে স্লো পয়জনিং করা হয়েছে, যে কারণে এই মানুষগুলি মুক্ত করে দিল, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে। এমনকি আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দেবমণিকে সেই আশঙ্কাই আমরা করি যে তার মৃত্যুকে নিশ্চিত করার জন্য তাকে স্লো পয়জনিং করা হয়েছে বলে আমাদের সন্দেহ রয়েছে। আমরা যে কথা বলতে চাই, কারাগারের অভ্যন্তরের তৌফিক মারুফ যদি ভিতরের পরিস্থিতি আপনি জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। গতকাল বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেত্রী, কালকে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ছিল, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, তার আগের দিন যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা ছিল। এই মহিলাদের যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বর্ণনা দেওয়ার মতো শব্দ বলা কোনো এইভাবে সম্ভব নয় যা করেছে তারা কারাগারের ভিতরে। কাজেই আমি পরিষ্কারভাবে ক্ষুব্ধ হয়ে বলছি জেল অথরিটি যারা করছেন উদ্দেশ্যমূলক ভাবে, মনে রাখবেন এই দিন নয়, আরো দিন আছে। কত ধানে কত চাল আমরা জানি, আমরা এই হিসাব আমরা জানি, আমরা দেখে নেব। আমাদের মাথার উপরে রয়েছে আমাদের নেত্রী শেখ হাসিনা, জনগণের আস্থার ঠিকানা শেখ হাসিনা।
বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা। বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে যে এই ধ্বংস হওয়া দেশকে লুট করা, ইউনূস সরকার এবং বর্তমান সরকারের লুট করা, হয়ে যাওয়া এই দেশকে, ধ্বংস হওয়া দেশকে একমাত্র শৃঙ্খলায় ফিরিয়ে আনতে পারেন তা তিনিই হলেন শেখ হাসিনা, শেখ হাসিনা এবং শেখ হাসিনা। আমি আপনাকে বলতে চাই, তবে মারুফ, আমি আর 2-3 মিনিট কথা বলবো। আমি আপনাকে বলতে চাই যে আজকের বাংলাদেশ কোথায় রয়েছে? আজকের বাংলাদেশ কোথায় রয়েছে আপনি বলুন। 71 মুক্তিযুদ্ধের সময় যেমনি ভাবে আমার হিন্দু ভাই বোনদের উপরে, সংখ্যালঘুদের উপরে পাকিস্তানি সেনাবাহিনী, এদেশের জামাত, নিজাম ইসলাম, রাজাকার, আল বদর, আল সাদরা যেভাবে গণিমতের মাল হিসেবে তাদের বাড়ি কর, লুটপাট, অগ্নিসংযোগ, বাড়ি দখল এবং নারী ধর্ষণ করেছে, আজকে তা চলছে না? তাই তো চলছে বাংলাদেশে অহরহ। এই তো দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো আন্দোলনের একটি তীর্থভূমি, শিক্ষার এক পবিত্র স্থান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পুরোহিত সুভাষ দেউরীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে। কোথায় বাংলাদেশ? বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রে, উগ্রবাদী সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আজকে সারা বাংলাদেশে কি কি হচ্ছে আপনি জানেন, আপনারা জানেন, দেশবাসী জানে কোথায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। এই বাংলাদেশ ভবিষ্যৎ কোথায় রয়েছে? এই বাংলাদেশ আমরা 71 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে করেছিলাম। যার যার ধর্ম তার তার, কারো ধর্মের উপর আঘাত না করা, এটাই তো বাংলাদেশের মানুষের একটি সংস্কৃতি হয়েছিল। কি সুন্দর বাংলাদেশ ধ্বংস করেছে। 21 বছর ধ্বংস হওয়া বাংলাদেশকে আমাদের নেত্রী শেখ হাসিনাই তো সেই শৃঙ্খলা ফিরে এনেছিলেন। পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, সিভিল প্রশাসন, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, সব জায়গায় কিন্তু তিনি শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশকে কোথায় উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন। আমরা আজকে অবৈধভাবে 15 জন আর্মি অফিসারকে গ্রেপ্তার করেছে। আমরা এই অফিসারদের পাশে থাকবো। সেনাবাহিনীর সম্মান, ওরা বারবার যখনই আওয়ামী লীগ ছাড়া কেউ ক্ষমতা দখল করেছে তখনই সেনাবাহিনীর সম্মান ভুলুণ্ঠিত করেছে। আর নেত্রী শেখ হাসিনা নতুন নতুন সেনাবাহিনীর বিভিন্ন কোম্পানি তৈরি করে এবং ইনফ্রাস্ট্রাকচার সহ, যুদ্ধের সরঞ্জাম সহ সেনাবাহিনীকে আধুনিকায়ন করেছে এবং গৌরবোজ্জ্বল সম্মান ফিরিয়ে দিয়েছে। আমরা আবার সেই সেনাবাহিনীর সেই সম্মান আবার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। জনগণের আস্থার ঠিকানাবের আস্থা সেনাবাহিনীতে পরিণত করবো ইনশাল্লাহ। জি, আমি একদম শেষ পর্যায়ে আরেকটা প্রশ্ন আপনাকে যেহেতু পেয়েছি একটু করতেই চাই। এই ঠিক জুলাই মাস শুরু হওয়ার প্রাককালেই একদিন দুদিন আগেই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে সাক্ষাৎকারটি দিলেন এনডিটিভিতে, সেটি সারা বিশ্ব মিডিয়া যেন তোলপাড় করে দিল। সারা বিশ্বের বড় বড় সব মিডিয়ায় সেটি ফোকাস হলো, ছাপা হয়েছে এবং এটি নিয়ে এখন আলোচনা, বাংলাদেশেও আলোচনা, দেশের বাইরেও আলোচনা। তিনি যেই কথাটিকেও আবার কনফার্ম করলেন এই বছরের মধ্যেই তিনি ফিরবেন, এটিতেই সবাই জোর দিয়েছে। আপনার একদম সর্বশেষ যদি 1 মিনিট একটু বলেন যে এই যে আপনাদের নেত্রী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন যখন বলেছেন, আপনাদের প্রস্তুতি, আমরা জানি যে প্রতিদিন আপনারা কাজ করছেন দিন রাত,
আপনার মুখ থেকে একটু জানতে চাই, প্রস্তুতিটা কেমন চলছে? নেত্রী যাওয়া এবং আপনারাও একই সঙ্গে যাবেন, সেটার প্রস্তুতির বিষয়ে যদি ছোট করে একটু বলেন। আমি এই প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে একটি লাইন আমি বলবোই যে এই সেই জুলাই মাস। আপনার আমার দেশবাসীর মনে আছে যে 16 জুলাই গোপালগঞ্জে এক গণহত্যা চলেছিল। ওই জঙ্গিদের রক্ষার জন্য সেদিন জনতার উপরে বাঙালি জাতির তীর্থভূমি গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাধারণ জনগণের উপরে হামলা করে গুলি চালিয়েছিল নির্বিচারে। সংখ্যালঘুদের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ, বাড়ি দখল করেছিল। একার সেই 16 জুলাইও কিন্তু এই জুলাই। কাজে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন সে বিষয়টি হলো পরিষ্কার কথা। পৃথিবীর এনডিটিভির সাথে ওনার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারটি পৃথিবীর 92টি গণমাধ্যমে একযোগে প্রকাশিত হয়েছে। নেত্রী, পরিষ্কার ছোট্ট ভাবে বলতে চাই আপনাকে, নেত্রী, আমাদের নেত্রী, সাহসী নেত্রী, তার জনগণের এই দুর্দশার জন্য তার বুক ফেটে যায়। সেই কারণে তিনি বলেছেন, আমি আর সহ্য করতে পারছি না, আমি আমার দেশের মানুষের কাছে ফিরে যাবই, আমার জীবনে যাই ঘটুক না কেন। আমি আপনাকে বলতে চাই, নেত্রী যা বলেন তা করেন, নেত্রী যা বলেন তাই করেন। কাজেই আজ তিনি যে বক্তব্যটি দিয়েছেন এনডিটিভির সাথে, যা পৃথিবীর 92টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেই বিষয়টিকে মাথায় আছে বলেই দেখেননি 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্যবাহী প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা যুদ্ধে নেমেছিলাম না, আমরা তো সশস্ত্র রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা 71-এ সশস্ত্র লড়াই করে দেশকে স্বাধীন করা ছাড়া আমাদের ওই 77 বছরের ইতিহাস হলো গণতন্ত্রের ইতিহাস, গণতন্ত্রের জন্য লড়াইয়ের ইতিহাস। আমরা তো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম, কি না করলো বাংলাদেশ। বাংলাদেশে মনে হয় যেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সঙ্গে একটি যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল বর্তমান তারেক সরকার। জুলাই জাদুঘরের জন্য, জুলাই স্মৃতিগুলো রাখার জন্য একটা মাত্র 1000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটই যথেষ্ট। এর চেয়ে বেশি স্মৃতি জুলাই জাদুঘরে রাখার মতো জায়গা নাই। এই যে বিশাল বড় গণভবনের জায়গা দখল করে এগুলো করছে, হ্যাঁ, আমি তো জাতীয় জাদুঘরের মাত্র একটা রুমই জুলাইয়ের স্মৃতি রাখার জন্য যথেষ্ট। আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর যতটুকু, তার চেয়ে 100 গুণ 1000 গুণ বড় জুলাই জাদুঘর উপরে কি করবেন? তার মানে মুক্তিযুদ্ধের জিনিস চাপা দিয়ে একটা বিরাট দাঁড় করাতে যাচ্ছেন না? এগুলো ফটকাবাজি, এগুলো করতে দেওয়া যাবে না, এগুলো হবে না। আমি চলে গেছি কোথায়, ধানমন্ডি 32 চলে গেছি, আন্দোলনকারীদের সঙ্গে চলে গেছে, যে সেখানে আমিও 2টা বাড়ি দিয়েছি। ঠিক আছে, এই যে আমি দিয়েছি, আমি মনে করি আমি এটা সঠিক কাজ করি না। আমি যা কিছু ক্ষতিগ্রস্ত হই সেইটা প্রতিশোধ নেওয়া এইভাবে নেওয়া যায় না। এটা মুক্তিযুদ্ধের একটা স্মৃতি স্মারক ছিল, এবং এই জায়গা থেকে আমার খারাপ লেগেছে। আমি বলেছি এটা ভালো হয়নি, খারাপ হয়েছে, খুব পাপের কাজ করেছি। যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, অ্যাক্টিভিজম হিসেবে কাজ করেছিল, তাদের একটা বড় অংশ এই জুলাই আন্দোলনকে ক্যাপিটালাইজ করে অর্থকরী মালিক হওয়ার চেষ্টা করে। আমাদেরকে শত শত কোটি টাকার মালিক হতে হবে, এবং সেই লক্ষ্য থেকে তারা বেসুমার লুটপাট, চাঁদাবাজ, গুলশানে আসিফ মাহমুদ নিজে দৌড়ে গেছে উপদেষ্টা থাকা অবস্থায় চাঁদাবাজি করার জন্য, লুটপাট করার জন্য, মবক্রেসিকে গাইড করার জন্য। আমরা একটা জুলাই কার্ড চাই না, আমরা চাইনি। এমনকি আমরা নিজেদেরকে জুলাই যোদ্ধা পরিচয় দিতেও লজ্জা পাই। লজ্জা পাই কেন? এই মববাজদের জন্য, এই মববাজ হাসনাতের জন্য লজ্জা পাই, এই সার্জিসের জন্য লজ্জা পাই, এই হান্নান মাসুদ তার কর্মী চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছে এর জন্য লজ্জা পাই, এই যে আসিফের কর্মীরা চাঁদাবাজি করতে গিয়ে গুলশানে গ্রেপ্তার হলো, আমরা এদের জন্য লজ্জা পাই। তো জুলাই মাস চলছে, কোন কোন পক্ষ সাড়ম্বরে এই জুলাইকে উদযাপন করছে 2024-এর যে জুলাই আন্দোলন সেটির মানে বার্ষিকী উপলক্ষে, বর্ষপূর্তি উপলক্ষে। আপনিও তো জুলাই যোদ্ধাদের অন্যতম। জুলাই যোদ্ধা বলতে আপনি সামনের সারির
একজন, যদিও যোদ্ধা শব্দটা নিয়ে অনেকে বিতর্ক রয়েছে। যেটি হোক না কেন, এই গণ অভ্যুত্থান যেভাবে সংঘটিত হয়েছিল তার যেই স্বপ্ন ছিল, আপনি কি মনে করছেন 2 বছর পর এসে সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হয়েছে? একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা বা রাষ্ট্র প্রতিষ্ঠার দিক থেকে। জুলাই গণ অভ্যুত্থানের পরে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল, আর জুলাই গণ অভ্যুত্থানের আগে এক ধরনের আকাঙ্ক্ষা ছিল। আগে আকাঙ্ক্ষা ছিল যে একটা সরকার, তাতে মানুষ বিরক্ত, সেই সরকারের হাত থেকে মুক্তি পেতে হবে। কিন্তু জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে আকাঙ্ক্ষাটা বদলে যায়। যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, অ্যাক্টিভিজম হিসেবে কাজ করেছিল, তাদের একটা বড় অংশ এই জুলাই আন্দোলনকে ক্যাপিটালাইজ করে অর্থকরী মালিক হওয়ার চেষ্টা করে, এবং তারা এইটা একটা ধরে নেয় তাদের যা আয় ইনকাম এখনই করতে হবে। বুড়া বয়সে আমাদের বিভিন্ন বুড়া রাজনৈতিক কর্মী, আমাদের বড় ভাইরা আছে, তাদের জীর্ণ দশা, দৈন্য দশা দেখে এরা আতঙ্কিত ছিল যে ওদের মতো জীর্ণ দৈন্য হওয়া যাবে না, আমাদেরকে শত শত কোটি টাকার মালিক হতে হবে। এবং আচ্ছা। সেই লক্ষ্য থেকে তারা বেসুমার লুটপাট, চাঁদাবাজ, গুলশানে আসিফ মাহমুদ নিজে দৌড়ে গেছে উপদেষ্টা থাকা অবস্থায় চাঁদাবাজি করার জন্য, লুটপাট করার জন্য, মবক্রেসিকে গাইড করার জন্য। আর এক চান্দা হান্নান মাসুদ, সে দৌড়ে গেছে তার 2 কর্মীকে উদ্ধার করার জন্য, চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে। তো এইগুলো হলো জুলাইয়ের আগের আকাঙ্ক্ষা আর জুলাইয়ের পরের আকাঙ্ক্ষার একটা পার্থক্য। যেই পরের আকাঙ্ক্ষার কারণে এদেশের মানুষ জুলাই জুলাই বললে খুব বিরক্ত হয়, ত্যক্ত তিক্ত হয়। মানুষ একটা আন্দোলনে বড় ভূমিকা রেখেছিল, সেই আন্দোলনে তার কাছে স্মৃতি। তারা সবাই লিফলেট, বেস্ট মানে ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে ধরেছে, সবাই স্মৃতিচারণ করবে। কিন্তু ওই স্মৃতিচারণ করতে তারা উচ্ছ্বাস সঙ্গে যেতে পারছে না, আনন্দ চিত্তে সেটাকে স্মরণ করতে পারছে না। কেন? কারণ এই আনন্দ চিত্ত স্মরণটা ডক্টর ইউনূস নষ্ট করে দিয়েছে কয়েক শত হামে শিশু মৃত্যুর মধ্য দিয়ে। এটা নষ্ট করে দিয়েছে শিক্ষকদেরকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার মাধ্যমে। এটা আনন্দটা হবে কই থেকে? 353টা গার্মেন্টস বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপরে গাজী ফ্যাক্টরি পুরাই দেওয়া হয়েছে। প্রায় 27 লাখ 28 লাখ মানুষ কর্ম হারিয়েছে, তার 17 লক্ষ ছিল, 24 লক্ষ মানুষ কর্ম হারিয়েছে, তার 17 লক্ষ ছিল শুধু নারী। এই নারীরা জুলাইয়ের কথা স্মরণ করে হাসবে কিভাবে? কিভাবে হাসবে? তারা তো কর্ম হারিয়েছে। এর ব্যাখ্যাগুলো আমাকে দেন, তাহলে আমি বলবো যে জুলাইয়ের স্মৃতি আনন্দের নাকি বিরক্তিকর। এরকম কয়েকটি রিপোর্ট এরই মধ্যে গত 2-1 দিনে আরো বিভিন্ন গণমাধ্যমে এসেছে। কোনটি এসেছে মূলধারা গণমাধ্যমে যে আপনাকে আমি EMP থামাই দেই একটু। জি। ওকে। পীর ইয়ামিন হোটেলের মালিক নাহিদ এবং আক্তারের কাছে গিয়ে লিখিত অভিযোগ দিছে যে তাদের কর্মীরা হোটেল ভাড়া দেয়নি, 8 মাস ধরে দখল করেছিল। এই মালিক তো একটা গাধা। মালিক গাধা না হলে নাহিদ এবং আক্তারের কাছে অভিযোগ দেয়? নাহিদ এবং আক্তার নিজেই তো রূপায়ণের অফিস দখল করে তারা মাসের পরে মাস, বছর জুড়ে ভাড়া দেয় না। রূপায়ণের এই অফিসটা একটা আইটি ফার্ম করার জন্য এনসিপির সিএম আকরাম নামে একটা ছেলে আছে, ও ভাড়া নেয় ফরহাদ মাজারের মাধ্যমে। ওই সময় যে অ্যাডভান্সটুকু দিয়েছিল, ওই অ্যাডভান্সের পরে আর 1 মাসের ভাড়াও আর দেয়নি। আর একটা এনসিপি নেতাদের একটা দেখলেন যে অফিসের এসি টেসি খুলে নিয়ে গেছে, অফিস ভাড়া নিয়েছিল। সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় এরকম ভাবে অফিস দখল করেছিল ওরা, সে ভাড়া দেয়নি। যাদের রাজনৈতিক সূচনা এইভাবে কখনো রূপায়ণের অফিস দখল করা, কখনো পিরিয়ামিনের হোটেল রুম দখল করা, এমনকি হোটেল শেরাটনের রুম দখল করেছিল এই হাসনাতরা, দখল করেছিল। পরবর্তীতে ভাড়া দেয়নি, ভাড়া নিয়ে ঝগড়া হয়েছে, সেটা বাইরে গণমাধ্যমে এসেছিল এবং সেটা আবার নিউজ ডিলিট করিয়েছিল উপদেষ্টারা সরাসরি হস্তক্ষেপ করে হোটেল শেরাটনের ভাড়া রুম দিনের পর দিন এই আসিফ নাহিদ আক্তাররা দখল করেছিল। এরপরে এই যে যেই যেই মবের কথা আমরা জানি, গুলশানে একটা মব হলো, উপদেষ্টা হয়ে আসিফ নিজে মব করতে চলে আসছে এবং সেইখানে একটা হোটেল ছিল, সেই হোটেল রুমে সে দিনের পর দিন ছিল। আমার প্রশ্ন, সেই হোটেল রুমের ভাড়াও আসিফ দিছে কিনা? আপনারা মনে করতে পারছেন? গুলশানে একটা হোটেল আছে,
সেই হোটেলে জি। সে থাকতো, বলেছিল যে ওইখান থেকে মাঝে মাঝে আসে, হাঁসের মাংস খায়, এবং সেইখানে আসিফ কোন নারীকে নিয়ে একটা ঘটনাও আছে। হোটেল ওয়েস্টিন। হ্যাঁ, ওয়েস্টিন হোটেল হোটেল। ওয়েস্টিন। দেখেন এরা কতটুকু নির্লজ্জ, একজন উপদেষ্টা হয়ে মবের গাইড করতে গুলশানে চলে গেছে, সেটা নিউজ হলো, সেই লোকেরা গ্রেপ্তার হলো, এবং যারা গ্রেপ্তার হয়েছিল বের হয়ে একজন বলতেছে আসিফের বিরুদ্ধে যে আসিফ ও যেন সত্য কথা না বলে, এই জন্য ওর বউরে কয়েক মাস ধরে সে একটা গুম করে রেখেছিল। এই যে আসিফ গুম করে রেখেছিল, অপু নামের যে ছেলেটি আছে ওর স্ত্রীকে গুম করে রেখেছিল আসিফ, এবং সেই স্টেটমেন্ট দিচ্ছে সে। ওকে আপনি আপনার লাইভে নিয়ে আসবেন, আমি আপনার ওর লাইভ নাম্বারটা দিয়ে দিব। ও দেখেন, ও যেন সত্যি কথাটা না বলে যে কিভাবে আসিফ এই মব গুলো করে গাইডলাইন করে 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 এই টাকাগুলো ও উপদেষ্টা হয়ে ওর পেট ভরেনি। তাহলে আপনি অভিযোগ দিচ্ছেন পিরিয়ামিন হোটেলে 8 মাস ধরে রুম ভাড়া, ঠিক আছে, আসিফ হোটেল ওয়েস্টিনে যে রুমটা দখল করেছিল এটার ভাড়া কি দিয়েছে? জিজ্ঞাসা করছি। আচ্ছা। রূপায়ণে যে অফিসটা দখল করে রাখছে নাহিদ এবং আক্তার, হ্যাঁ, যারা দখল করে রাখছে ওদের কাছে অভিযোগ দিতে গেছে। আশ্চর্য। আহ, আমি একটু মূল জায়গায় আসি যে যেই চেতনা থেকে মানে কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সেখান থেকে এক দফা দাবিতে এই আন্দোলনটি শেষ হলো বা সফলতাও পেল, শেখ হাসিনা সরকারের পতন ঘটলো। কিন্তু তখন যে স্লোগানগুলো দেওয়া হতো, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এইগুলো কি খুব ম্যাটিকুলাস ডিজাইনে দেওয়া হয়েছে নাকি আন্তরিকতার সঙ্গেই তখন এই হাসান আব্দুল্লাহ বা নাহিদ ইসলামরা দিয়েছেন? আপনার কি মনে হয়? আমি অন্য একটা ঘটনার সঙ্গে রিলেট করে একটু বলি। জি, জি। আচ্ছা, এর সাথে মিলাই বলতেছি। হুম, হুম। গতদিন দেখলাম রাজাকার শাবক সাদিক কায়েম এবং ফরহাদরা বক্তব্য দিচ্ছে যে বঙ্গবন্ধু নামে হল থাকা লাগবে না, হল থাকা যাবে হুম, না, হুম, এটা হুম। কি ফ্যাসিস্টের প্রতীক। তো তোরা যখন আমাদের সাথে স্লোগান ধরছিলি বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তখন যে ওই স্লোগানটা আমাদের সাথে সুর মিলায়ে মিলায়ে বলতি, তখন লজ্জা করতো না? এখন বঙ্গবন্ধু হলো ফ্যাসিস্টের প্রতীক। এই বেদব গুলোর কোনো ইতিহাস নাই, এদের ইতিহাস হলো ধর্ষক। এদের অভিভাবক গোলাম আজম, ওরা বলে গোলাম আজম নাকি রহমতুল্লাহ, রহমতুল্লাহ আলাই, এরকম করে গোলাম আজম রহমতুল্লাহ আলাই বলে ওরা। হ্যাঁ, গোলাম আজমের উপরে আল্লাহ রহমত ঢাইলা দিব, যে গণহত্যাকারী গোলাম আজম রহমতুল্লাহ, ওরা নিজামিরের রহমতুল্লাহ আলাই বলে, নিজামির উপর আল্লাহর রহমত ঢাইলা দিব একটা রেপিস্টকে। যে বলে যে মুক্তিযোদ্ধা যেখানে আলবদর সেখানে, আলবদর কি করছে? আলবদর আমাদের বুদ্ধিজীবীদের মারছে, রেপ করছে, ধর্ষণ করছে নারীদের। এরা নাকি রহমতুল্লাহ, আল্লাহ এদের উপর রহমত করবে। তো বলছিলেন যে কোটা না মেধা, ঠিক আছে। তো এটা একটা দুঃখজনক ঘটনা যে কোটা না মেধা স্লোগান দিয়ে পরবর্তীতে এই যে আসিফ নাহিদ এরা এদের নিজের কোটায় জুলাই আন্দোলনের এদের যারা কর্মী, এক্স্যাক্টলি সবাই না, এদের যারা কর্মী হয়েছে এদের প্রতি বর্ষতা স্বীকার করেছে, তাদেরকে জুলাই কার্ড দিছে, চাকরি দিছে, ভাতা দিছে, বিভিন্ন কিছু দিছে। সুস্থ সবল মানুষকে একটা মিথ্যা আহতের নাটক দেখিয়ে তারা তাকে একটা কার্ড ধরাই দিছে। দেখে দেখে জুলাই গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষ বন্দী হয়েছে। দেখবেন যে এই বন্দির সংখ্যা, এই বন্দির তালিকায় শিবিরের নাম নাই। এই বন্দির সংখ্যায় খুব সীমিত পরিমাণে এনসিপি নেতাদের নাম আছে, খুবই সীমিত। মূল আটক এবং হয়রানির শিকার হয়েছিল আমরা হয়েছি, গণ অধিকারের ছেলেপেলে হয়েছে, বিএনপির ছেলেপেলে হয়েছে। কিন্তু কিন্তু ক্রেডিটের ক্ষেত্রে, সুবিধা নেওয়ার ক্ষেত্রে কে নিয়েছে? এই শিবির শাবকরা, এই জামাত শাবক, এই রাজাকার শাবকরা। তারা খুব সিস্টেমে সুন্দরভাবে ডক্টর ইউনূসকে ব্যবহার করে এই সুযোগ সুবিধাগুলো নিয়েছে। এবং তার মানে কি, আমরা কি সেই সুযোগ সুবিধাগুলো ফিরে চাই? আমরা চাই না। আমরা যে হাজার হাজার মানুষ আটক হয়েছিলাম, আমরা কখনো বলিনি এই যে আমাদের আটক নিয়ে, রিমান্ডে নিয়ে অত্যাচার করেছে, আমরা একটা জুলাই কার্ড চাই না, আমরা চাইনি। আবার পুলিশ হত্যাকাণ্ডের শিকার হলে সেটা তামাদি হবে না, কোনো হত্যাকাণ্ড তামাদি হয়ে যায় না, এটা আমি বারবার বলি। তামাদি শব্দের অর্থ হলো বাজেয়াপ্ত হয়ে যাওয়া বা এটা অগ্রহণযোগ্য হয়ে যাওয়া, এটা হয় না, বিলুপ্ত হয়ে যায় না। যার যার যে জায়গায় দাবি, কখনো সে যদি সুযোগ পায় সেই সুযোগে সে সদ্ব্যবহার করবে। তাহলে সেই পুলিশ সদস্যদের হত্যা করলো কারা? নিশ্চয়ই এটা মীমাংসিত সত্য। আহ, এই আমি কথিত আপনাকে জুলাই। বলছি, দেখেন, হ্যাঁ। না আমি বলছি, জুলাই গণ অভ্যুত্থানে যেই ফিউরিয়াস অবস্থায় গিয়েছিল
যে একটা মানুষ শুয়ে আছে, সেখানে পুলিশ ফায়ার করতেছে। এই ছবিটা যখন বাইরে এইভাবে আসে, বা একটা মানুষ লুকাতে যাচ্ছে, একটা কার নিচে ঝুলে আছে, তাকে যখন ফায়ার করতেছে, এই যে ঘটনাগুলো, এগুলো মানুষের মনে কি নাড়া দেয়নি? একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আপনিও কিন্তু এই ঘটনার প্রতিবাদ করেছেন, একজন হলো উপস্থাপক, একজন সংবাদ প্রতিবাদ করেননি, জি করেছেন। জি। তাহলে এই ঘটনার প্রেক্ষিতেই মানুষ খুব ক্ষুব্ধ হয়, আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, সেই জায়গা থেকে তারা পুলিশের উপর ক্ষুব্ধ হয় এবং যেখানে পেয়েছে পুলিশকে মেরেছে বা এই করেছে। কিন্তু আমি বলছি যে এই ঘটনার সাথে একজন নির্দোষ পুলিশ হত্যা কোনোভাবেই জায়েজ না। এক্স্যাক্টলি যে হত্যার সঙ্গে জড়িত তাকে, আমার বন্ধু একজন পুলিশ আছে, তার পরিবারে তার স্ত্রী পেটে লাথি মারা হয়েছে, সে গর্ভবতী ছিল। আমি বলছি যে এইটা কি জায়েজ? এগুলো কোনোভাবেই কোনোটা কোনো অপরাধের কোনো সময় জায়েজ না। আমরা যখন মানে জেল থেকে বের হলাম, আমরা জেল থেকে বের হওয়ার পরে সেনা সদর থেকে আমাকে কিছু ছবি দেখানো হচ্ছে, সেই ছবিগুলো পোড়া লাশের ছবি। তো বলছে এগুলো কেমন? তারপরে পুলিশকে পিটায় মারা হচ্ছে এর ছবি আমাকে সেনা সদর দপ্তর দেখানো হচ্ছে। ছবিগুলো দেখানোর একটা উদ্দেশ্য আছে। বলছে তারেক ভাই, আপনাদের অনেক ছাত্র ভাইরা মারা গেছে, কিন্তু দেখেন এই পুলিশগুলোকেও মারা হয়েছে। এখন এই বাংলাদেশটা, এই যে শেখ হাসিনা চলে গেল, আপনারা আছেন, আপনাদেরকে কিছু দায়িত্ব নিতে হবে। আমাদের থানাতে আমাকে 13টা থানা কথা, 13-14টা থানার কথা বলছে, যে এই থানাগুলো অবরুদ্ধ অবস্থায় আছে। আপনাকে ছবিগুলো দেখানোর উদ্দেশ্য, এই অবরুদ্ধ পুলিশগুলোরও এরকম অবস্থা হতে পারে, আপনি কি আমাদেরকে একটু হেল্প করবেন? আমি বললাম কি হেল্প? বলছে আমরা পিছনে থাকবো, আপনি সামনে গিয়ে থানাগুলোতে গিয়ে আন্দোলনকারীর সাথে কথা বলবেন, তাদেরকে নিবৃত্ত করবেন যেন বাকি পুলিশদেরকে কোনো হত্যা না করা হয়। তখন রাত ভর আমাকে সেনা সদস্যতে গাড়ি দিল কয়েকটা, সেই সামনের গাড়িতে আমি ছিলাম, জায়গায় জায়গায় গিয়ে গিয়ে এক একটা আন্দোলনকারীকে নিবৃত্ত করে বুঝালাম যে তুমি তো বিজয়ী হয়েছো, তুমি কেন এখন মারবা, তুমি এখন সেফ করবা। এবং তারা আমাদের কথা শুনলো, এবং আমাদের কথা শুনতে গিয়ে কিন্তু ওইখানে কিছু উগ্র জামাতিরা ছিল, ওরা উল্টা আমাকেও মারতে আসছিল, এরকম অবস্থা ছিল যে ওই সময় ফিউরিয়াস অবস্থায় আমাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে। আমি চলে গেছি কোথায়? ধানমন্ডি 32 চলে গেছি, আন্দোলনকারীদের সঙ্গে চলে গেছে, যে সেখানে আমি ওই দুটো বাড়ি দিয়েছি। ঠিক আছে, এই যে আমি দিয়েছি, আমি মনে করি আমি এটা সঠিক কাজ করি না। আমি যা কিছু ক্ষতিগ্রস্ত হই, সেইটা প্রতিশোধ নেওয়া এইভাবে নেওয়া যায় না। এটা মুক্তিযুদ্ধের একটা স্মৃতি স্মারক ছিল, এবং এই জায়গা থেকে আমার খারাপ লেগেছে। আমি বলেছি এটা ভালো হয়নি, খারাপ হয়েছে, খুব পাপের কাজ করেছি। এবং পরবর্তীতে আরো 3বার যে এটার উপর আক্রমণ হয়, সেই 3বারই আমি এটাকে নিবৃত্ত করেছি, আমি এটাকে বাধা দিয়েছি, আমি এখানে পুলিশের সহযোগিতা নিয়েছি, এবং একটা জনমত তৈরি করার চেষ্টা করেছি যে তোমরা এটা কইরো না। ঠিক আছে, এবং এই জন্য আমাকে আওয়ামী লীগের দোসর বলা হয়েছে। আমাদের প্রত্যেকের বিভিন্ন স্টেপে ভুল আছে, সেই ভুলগুলো রিগ্রেট করা, আমি স্বীকার করা উচিত, এবং আমি স্বীকার করি। আমি আজকে আপনার মাধ্যমে আমি বলছি, যারা আমার উপর অত্যাচার করেছিল, আমাকে দিনের পর দিন রিমান্ডে রেখে অত্যাচার করেছিল, আমাকে কারেন্ট শক দিয়েছে, আমার গোপনাঙ্গে আঘাত করেছে, ঠিক আছে, তারা কি সঠিক কাজ করেছিল? কিন্তু এই আন্দোলনটি তো প্রথমে সরকার বিরোধী আন্দোলন ছিল না, প্রকাশ্যে যেটা হচ্ছিল কোটা বিরোধী আন্দোলন। না না, আমরা সেখান থেকে শোনেন, কয়েক আমরা জি আবার মানে আমি যে আন্দোলন করছি, আমি মানে শুরু থেকে শেষ পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনই করছি। আমাকে যখন মিডিয়া আচ্ছা, সেন্টারে নিয়ে গিয়ে, আমাকে মিডিয়া সেন্টারে নিয়ে যেয়ে বলতেছে তুই বলবি আমরা কোটা আন্দোলন করতে আসছি, সরকার বিরোধী আন্দোলন করতে আসি নাই, এবং হ্যাঁ, সবাইকে শান্ত হতে বলবি। আমাকে হাজারো মাইরা ওখানে অজ্ঞান করে ফেলছে, মিডিয়া সেন্টার র্যাবের বুঝি মাইরা দাঁতটা ভেঙে গেছে। তারপরেও বলতে পারেনি যে আমি এই আন্দোলন করে ভুল করছি, এবং আমাকে বলাতে পারে নাই যে আপনারা সবাই শান্ত থাকেন, এবং আমাকে বলতে পারে নাই যে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছি না। এটা আমাকে দিয়ে বলাইতে পারে নাই। এটা আসিফরা বলছে, এটা নাহিদরা বলছে, এটা হাসনাতরা বলছে। না আমি আপনার কথা বুঝতে পারছি, আপনি তো এখনো অকপটে বলছেন যে আমি কোটা বিরোধী আন্দোলন ভাই করিনি, আমি সরকার বিরোধী আন্দোলন করেছি। আমি সেই জায়গা থেকে প্রশ্ন, আপনি যেমন স্বতঃস্ফূর্ত ভাবে বলছেন, অনেকে তো বলছে না, এবং শুরুতে যে কোটা বিরোধী ব্যানারে আন্দোলনটি শুরু হলো, আমি বলছি ডক্টর ইউনূস যেমন যুক্তরাষ্ট্রে গিয়ে বললেন যে এর পিছনে দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, এটি হঠাৎ না করে না, হয়নি, এ একটা একটা ডিজাইন ফটকা। ছিল। ডক্টর ইউনূস একটা ফটকা, এর সুযোগে চান্স মারা দিচ্ছে, বিশ্বাস করেন এটা ফটকা। ও জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে আমি একাধিকবার যোগাযোগ করছি, ভাই মানে স্যার প্লিজ একটা ফেসবুকে পোস্ট করেন আমাদের পক্ষে। সে একটা বিবৃতি দেয়নি, হে একটা ভীতু এবং সুবিধাবাদী লোক, একটা মারাত্মক লেভেলের ফটকা। জুলাই আন্দোলনের পরে আন্দোলনের নেতৃত্ব দানকারী ব্যক্তিদের হাতে ক্ষমতা না দিয়ে নিজে ক্ষমতা দখল করেছে, একটা ফটকা, এবং এর জন্য সে বিনিয়োগ করেছে, এর জন্য সে আমেরিকান বিনিয়োগ নিয়ে এটাই তো আসছে। কথা। হুম, হুম। হ্যাঁ, আন্দোলন আন্দোলন বড় করার জন্য তার কোনো ভূমিকা নাই।
আন্দোলন সফল করার জন্য কোনো ভূমিকা নাই, কিন্তু ক্ষমতা দখল করার জন্য যত বিনিয়োগ লাগবে সব বিনিয়োগ সে করছে, এবং সে একটা প্রতারক, সে ফটকা, এবং সেই ফটকাবাজি করে এটা দখল করছে। এমনকি সে বলছে না যে দীর্ঘদিনের প্ল্যাটফর্ম, এটা ওর না, এটা ওর কিছু না, এটা আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, আমরা লড়াই করছি, সংগ্রাম করছি, এবং আমরা এর বেনিফিশিয়ারি না, এবং আমরা মনে প্রাণে এখনো বেনিফিট গ্রহণের কোনো ইচ্ছা রাখি না। আমরা আম বিক্রি করি, ফল বিক্রি করি, মধু বিক্রি, কাজ করি, রাজনৈতিক কর্মী না। প্রত্যেক রাজনৈতিক কর্মী, সৎকর্মী নিজ নিজ রাজনীতির জায়গা বজায় রেখে কাজ করে, ব্যবসা করে, তারা নিজ নিজ কাজ আছে। কিন্তু লেগুনার সামনে দাঁড়ায় আসিফ যেভাবে যেভাবে ছবি তুলছে, ও এখন শত হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, ওর কোনো কাজ নাই, ব্যবসা নাই। নাহিদ ওই দিন কি বললো, নাহিদ কি বললো, যে ও ভাড়া করা গাড়ি নিয়ে চালায়। আমি এইখান থেকে নওগাঁ থেকে ফিরে গিয়ে দেখাবো, নাহিদ একটা মিডিয়া সেন্টার খুলছে যেখানে কয়েক কোটি টাকা বিনিয়োগ করছে বিপ্লবী কণ্ঠ নামে, এবং সেখানে 27-28 জন কর্মী চাকরি করে। এরা চোখে স্যাপ দিয়ে কান্দে যে নাই নাই নাই। এগুলো মূলত সংসদে বলে যাতে ওদের যারা শুভাকাঙ্ক্ষী আছে একটা গাড়ি পাঠায়, এগুলো এগুলো নাকে স্যাপ দিয়ে কান্দা। হাসনাত যে সংসদে বলছে না ওর একটা গাড়ি লাগবে, কেন বলছে জানেন? যে ওকে জন্য কেউ বলে একটা গাড়ি লাগবে আমারে বল। এই যে ভিক্ষা করা, এটা ভিক্ষা করার আধুনিক একটা কৌশল। হাসনাত বলছে ওর একটা অফিস লাগবে, বলছে না যে ওদের একটা অফিস নাই উপজেলা পর্যায়ে, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ। সংসদ সদস্যকে কি কি দেওয়া হয় তালিকার মধ্যে লেখা আছে, অফিস বাবদ 15,000 টাকা করে আপনি পাবেন। ওকে অফিসের ভাড়া দিচ্ছে, তুই একটা অফিস ভাড়া নিবি, তুই এবার সংসদ দাঁড়িয়ে কেন বলিস তোর অফিস নাই? অফিস ভাড়া, তাহলে ভাড়া নেই কেন? ও বলার উদ্দেশ্য হলো এইটা যে ওর দাতা যারা আছে, ডোনার যারা আছে, ওদেরকে দৃষ্টি আকর্ষণ করা, আমাকে টাকা দাও না কেন, টাকা দাও, গাড়ি লাগবে, অফিস লাগবে। জুলাই জাদুঘর সম্বন্ধে একটু জানতে চাই যে 5ই আগস্ট সম্ভবত উদ্বোধন করা হবে। জুলাই জাদুঘরের জন্য, জুলাই জাদুঘর, জুলাই স্মৃতিগুলো রাখার জন্য একটা মাত্র 1000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটই যথেষ্ট। এর চেয়ে বেশি স্মৃতি জুলাই জাদুঘরে রাখার মতো জায়গা নাই। এই যে বিশাল বড় গণভবনের জায়গা দখল করে এগুলো করছে। শত শত একর, শতাধিক একর। হ্যাঁ, আমি তো জাতীয় জাতীয় জাদুঘরের মাত্র একটা রুমই জুলাইয়ের স্মৃতি রাখার জন্য যথেষ্ট। আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর যতটুকু, তার চেয়ে 100 গুণ 1000 গুণ বড় জুলাই জাদুঘর উপরে কি করবেন? তার মানে মুক্তিযুদ্ধের জিনিস চাপা দিয়ে একটা বিরাট দাঁড় করাতে যাচ্ছেন না, এগুলো ফটকাবাজি, এগুলো এগুলো করতে দেওয়া যাবে না, এগুলো হবে না। জুলাইয়ের স্মৃতি আমাদের জাতীয় জাদুঘর আছে, সেখানে একটা ঘর নিয়ে সেখানে রাখতে হবে। গণভবনকে গণভবন হিসেবে রাখা, এটাকে এটাকে প্রধানমন্ত্রীর জন্য নিরাপদ জায়গা হিসেবে রাখতে হবে। আপনি তো বলছেন হবে না, কিন্তু হয়তো যাচ্ছে, কি করবেন? আমরা আমরা চাই না, আমরা প্রতিবাদ জানাচ্ছি এখনো। বিএনপি করলেও বিএনপিরও প্রতিবাদ জানাই, এটা প্রয়োজন নাই। বিএনপি মানে এটা কিভাবে করবে? বিএনপি স্মৃতি সংরক্ষণে একটা ঘর আছে, শহীদ প্রেসিডেন্টের কার্যক্রম রক্ষা করার জন্য একটা ঘর আছে, একটা লাইব্রেরি আছে, সাংস্কৃতিক চর্চা, রাজনৈতিক চর্চা বিকাশ ঘটাবে কিভাবে? আছে। এগুলো বাদ দিয়ে জুলাই জাদুঘর হবে। হ্যাঁ, জুলাই কি, জুলাই কি বলেন? কি সরকার পতনের আন্দোলন করছে, বিশাল কিছু কি? একে নিয়ে কতগুলো কবিতা আছে, কতগুলো গান আছে। এই লড়াইটা হয়েছে কিভাবে? আমরা ধরেছি ব্যানার, আমাদেরকে বানাই দিয়েছে জুলাই যোদ্ধা। এখন বিরাট বড় জাদুঘর লাগবে, ঠিক আছে? সে জাদুঘরে আমি আমার গুলিবিদ্ধ 60 জায়গা পাবে? এই বিশাল বড় জাদুঘরে গুলিবিদ্ধ 60 জায়গা পাবে? সাহস নিয়ে বলছিলাম লাঠি নিয়ে দাঁড়ায়, যে হলো দেশের মালিকানা বুঝে নিয়েছে, সে ছবি কি জায়গা পাবে? এই যে মেট্রো রেল ভাঙচুরের অভিযোগ দিয়ে র্যাবের মিডিয়া সেন্টারে দাঁড় করাই দিল, সারা দেশ টেনশনে ছিল, তারেক ভাই গ্রেপ্তার করছে, হ্যাঁ, সেই ছবি জায়গা পাবে? জুলাই স্মৃতি করে কি জায়গা পাবে? জায়গা পাবে না এগুলো। সুতরাং এই জুলাই স্মৃতি জাদুঘর নামে যে নাটক, এই নাটক বন্ধ করতে হবে। এগুলো আমার জাতীয় জাদুঘরের একটা রুম নিয়ে সেখানে কিছু কিছু স্মৃতি রাখলেই হবে, যথেষ্ট।